আমি আজকে থার্মোডাইনামিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করব। আর আজকের প্রসেস হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা স্থির এন্ট্রপি প্রক্রিয়া বা এডিয়াবেটিক প্রসেস অর আইসেন্ট্রপিক প্রসেস অর কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেস। এর আগের যে তিনটি প্রসেস ছিল প্রত্যেকটা প্রসেসে এক একটা প্যারামিটার স্থির ছিল, কনস্ট্যান্ট ছিল। ঠিক একইভাবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়ও একটা প্যারামিটার গ্যাসের একটা ধর্ম স্থির থাকে, সেই ধর্মটা হচ্ছে এন্ট্রপি। আমার এই অ্যাডিয়াবেটিক প্রসেসে এন্ট্রপি হচ্ছে স্থির। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে থার্মোডাইনামিক্সের যে প্রক্রিয়ায় বা থার্মোডাইনামিক্স সিস্টেমের যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হবে না, অর্থাৎ থার্মোডাইনামিক্স সিস্টেমের বাইরে থেকে তাপ ভিতরে ঢুকতে পারবে না অথবা ভিতর থেকে তাপ বাইরে যেতে পারবে না। কিন্তু গ্যাসের প্রেশার এবং ভলিউম চেঞ্জের মাধ্যমে বা পরিবর্তনের মাধ্যমে আমার কি হবে, কাজ সম্পাদন হবে। সেই প্রক্রিয়াকে বলা হয় আইসেন্ট্রপিক প্রক্রিয়া বা এডিয়াবেটিক প্রসেস অথবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলা হয়। আর আমার এই এডিয়াবেটিক প্রসেসে কী স্থির থাকে, এন্ট্রপি স্থির থাকে, অর্থাৎ এই প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। এই যে এন্ট্রপি আছে এদিকে, টেম্পারেচার এন্ট্রপি, এই এন্ট্রপি স্থির থাকে। তাহলে আমার এডিয়াবেটিক প্রসেসের জন্য আমাকে কী আঁকতে হবে, পিভি এবং টিএস ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, যেগুলো আমরা এর আগের তিনটি প্রসেসে দেখিয়েছিলাম। ঠিক একইভাবে আমি এই এডিয়াবেটিক প্রসেস বর্ণনা করার জন্য আমি পিভি এবং টিএস ডায়াগ্রাম প্রথমে অঙ্কন করব, ড্র করব। তাহলে আমি দুইটি গ্রাফ এঁকে নিয়েছি, একটা হচ্ছে প্রেশার পিভি ডায়াগ্রাম, আরটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। তাহলে আমার এই কার্ভটা যদি আমি কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমে আমি প্রয়োগ করি, তাহলে এই কার্ভ আমাদের কী ধরনের কার্ভ হয় সেটা আমরা দেখব। আমি এখানে এডিয়াবেটিক প্রসেসের পিভি ডায়াগ্রাম দেখিয়েছি এবং টিএস ডায়াগ্রাম দেখিয়েছি। দেখো এখানে এই পিভি ডায়াগ্রামটা হচ্ছে কার্ভ আকারের হবে, যেটা হচ্ছে আমি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসেও দেখিয়েছিলাম, আর হবে বাঁকা রেখা হবে। কিন্তু আমার এইখানে এডিয়াবেটিক প্রসেসের একটা সমীকরণ আছে, এই সমীকরণটা হচ্ছে কি, পিভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ হচ্ছে ধ্রুবক। আমার এটা কিন্তু মনে রাখতে হবে, এটা হচ্ছে আমার এডিয়াবেটিক প্রসেসের সমীকরণ, যেটা আমরা ক্লাস 9-10-এ শিখে এসেছি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পিভি ডায়াগ্রামের মধ্যে দেখো, পিভিটা হচ্ছে এই কার্ভ, হচ্ছে কার্ভটা এই যে 1 নাম্বার থেকে 2 নাম্বার পয়েন্ট, এই পয়েন্টে আমার এই কার্ভটা হবে কার্ভ আকারে, অর্থাৎ হচ্ছে বাঁকা রেখা। এই বাঁকা রেখাতে কয়টা পয়েন্ট আমি ডিনোট করছি, 2টা পয়েন্ট ডিনোট করছি। এই 1 নাম্বার পয়েন্টে দেখো, 1 নাম্বার পয়েন্টে আমার ভলিউম হচ্ছে একদম কম, কিন্তু আমার প্রেশার বেশি। আবার 2 নাম্বার পয়েন্টে যখন আমি ভলিউমকে বাড়িয়েছি, অর্থাৎ হচ্ছে পিস্টন যখন টিডিসি থেকে বিডিসি দিকে নামতে থাকে, তখন আমার এই জায়গায় কি হচ্ছে, ভলিউমের পরিমাণ বাড়তে থাকে। যখন ভলিউম বাড়ে তখন হচ্ছে কি, আমার প্রেশার কিন্তু কমে গেছে। আগে P1 ছিল, P1 থেকে P2-তে চলে গেছে, কিন্তু আমার ভলিউমের পরিমাণ কি বেড়ে গেছে। ঠিক একইভাবে এখানে দেখো, যখন আমার প্রেশার অত্যাধিক পরিমাণ বেশি, তখন আমার এদিকে আমার এন্ট্রপি কিন্তু স্থির। আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হচ্ছে, এন্ট্রপি স্থির। দেখো আমি আগেও বলেছিলাম, পিভি ডায়াগ্রামের কার্ভ রেখা অর্থাৎ বাঁকা রেখা কিন্তু আমার টিএস ডায়াগ্রাম যখন অঙ্কন করব তখন কি হয়ে যাবে, সোজা রেখা হয়ে যাবে। দেখো এটা কার্ভ আকারে, আর এই জায়গায় হচ্ছে কি হচ্ছে, সোজা রেখা। এখন দেখি এই এন্ট্রপি স্থির, অর্থাৎ হচ্ছে S1 সমান হচ্ছে S2, অর্থাৎ এটা দ্বারা বোঝা হচ্ছে আমার এই জায়গা হচ্ছে এন্ট্রপি স্থির। এই এন্ট্রপিকে স্থির রেখে কিন্তু আমি প্যারামিটার এগুলাকে কি করছি, আস্তে আস্তে বাড়াচ্ছি, ভলিউম আস্তে আস্তে বাড়াচ্ছি কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমে। এই ভলিউম বাড়ার ফলে আমার প্রেশার কমে যাচ্ছে, আর ভলিউম যখন কম ছিল তখন আমার প্রেশার ছিল অত্যাধিক। আর প্রেশার যখন অত্যাধিক, তখন আমার এই 1 নাম্বার পয়েন্টে আমার টেম্পারেচার ছিল তখন একদম সর্বোচ্চ, T1 হচ্ছে আমার সর্বোচ্চ টেম্পারেচার। ঠিক একইভাবে যখন আমি ভলিউমকে যখন বাড়িয়ে B2-তে নিয়ে গেছি, তখন আমার প্রেশার কমে গেছে। প্রেশার কমে যাওয়ার ফলে কি হচ্ছে, আমার এই টেম্পারেচারও কি হচ্ছে, অটোমেটিক্যালি কমে গেছে। আর এটা হচ্ছে আমার পিভি এবং টিএস ডায়াগ্রাম অফ এডিয়াবেটিক প্রসেস। তাহলে আমাদেরকে এই পিভি এবং টিএস ডায়াগ্রাম মনে রাখতে হবে। এখন আসি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার উদাহরণ যদি আমি বলে দিয়ে থাকি, তাহলে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার আমাদের বাস্তবিক ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। কেন দেখা যায়? দেখো, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এক্সাম্পল হচ্ছে, উদাহরণ হচ্ছে একটা ফ্লাক্স।
এই ফ্লাক্সের মধ্যে আমরা কি করি, গরম পানি অনেকক্ষণ ধরে কী রাখি, আমি গরম রাখতে পারি ওই জায়গায়। কেন গরম রাখতে পারছি? একটা বক্স, এটা হচ্ছে ফ্লাক্সটা হচ্ছে এয়ার টাইট, ভিতর থেকে তাপ বাইরে যেতে পারতেছে না, অথবা বাইরে থেকে তাপ ভিতরে আসতে পারতেছে না। ঠিক একইভাবে আমরা রেফ্রিজারেটর দেখি, রেফ্রিজারেটরের ভিতরের তাপমাত্রা হচ্ছে, টেম্পারেচার হচ্ছে অনেক কম আমাদের পারিপার্শ্বিক টেম্পারেচার থেকে, কিন্তু এই রেফ্রিজারেটরের ভিতরে বাইরে থেকে তাপ ভিতরে ঢুকতে পারতেছে না, আবার ভিতরের তাপ কিন্তু সহজে বাইরে আসতে পারতেছে না। এখন ইঞ্জিন সিলিন্ডার, আমি এখানে ইঞ্জিন সিলিন্ডার দেখিয়েছি, কিন্তু ইঞ্জিন সিলিন্ডারেও কিন্তু একই অবস্থা। এই ইঞ্জিন সিলিন্ডারটা হচ্ছে একদম ক্লোজড হতে হবে, এটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম। কী করতেছি আমরা অ্যাডিবেটিক প্রসেসের মাধ্যমে এনট্রপিকে স্থির রেখে কী করছি, আমার প্রেশার, ভলিউম, টেম্পারেচার কী করছি, বাড়াচ্ছি বা কমাচ্ছি, অর্থাৎ অবস্থার কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা চেঞ্জ হওয়ার কারণটাই, একমাত্র কারণ হচ্ছে আমার এনট্রপি স্থির থাকার কারণে। আমি এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংজ্ঞাটা লিখেছি। থার্মোডাইনামিক সিস্টেমের যে প্রক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হবে না, অর্থাৎ বাইরে থেকে তাপ ভিতরে প্রবেশ করবে না, অথবা ভিতর থেকে তাপ বাইরে যেতে পারবে না, কিন্তু গ্যাসের এনট্রপি স্থির রেখে চাপ, আয়তন, তাপমাত্রা পরিবর্তনের ফলে কাজ সম্পাদন হবে, সিস্টেমে কাজ সম্পাদন হবে, সে প্রক্রিয়াকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিবেটিক প্রসেস বলে। তোমরা এটা ভালো মতো শিখে ফেলবে। এখন আসি আমরা এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজ বের করব, কৃতকাজের পরিমাণ বের করব। ভেরি 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 ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে এই কৃতকাজের পরিমাণটা আসে। আচ্ছা, তার আগে আমি বলে নিই, আমরা এখন যেইটা প্রমাণ করে দেখাবো সেটা হচ্ছে এক্সপানশনের ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে সম্প্রসারণের ক্ষেত্রে। সম্প্রসারণ মিন্স ভলিউম আমি কি করছি, বাড়াচ্ছি। আর কম্প্রেশন কখন হবে, এই যে এদিকে হচ্ছে আমার ভলিউম, এদিকে হচ্ছে কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আবার এটা যদি আমি এই অ্যারো চিহ্নটা যদি এদিকে দিই, অর্থাৎ হচ্ছে ভলিউমটা কি কমে যাবে, কমাটা হচ্ছে কম্প্রেশন, ভলিউম কমাটা হচ্ছে কম্প্রেশন, আর ভলিউম বৃদ্ধি হওয়াটা হচ্ছে এক্সপানশন। আমি এখন এক্সপানশনের ক্ষেত্রে প্রমাণ করে দেখাবো কৃতকাজের পরিমাণ। দেখো, আমি কৃতকাজ বের করার জন্য আমি এই জায়গায় একটা ক্ষুদ্র অংশ কল্পনা করেছি, যদিও বা এটা দেখতে অনেক বড় লাগতেছে, কিন্তু এটা একটা ক্ষুদ্র অংশ, ছোট্ট একটা অংশ। এই ছোট্ট একটা অংশের আয়তন হচ্ছে ডিভি। আমি এর আগে বলছিলাম ক্ষুদ্র অংশকে প্রকাশ করা হয় ডিভি দিয়ে। তাহলে এই ক্ষুদ্র অংশের ভলিউম হচ্ছে ডিভি, আর এই ক্ষুদ্র অংশের মধ্যে একটা প্রেশার কাজ করছে, সেই প্রেশারটা হচ্ছে পি। তাহলে এই জায়গায় ক্ষুদ্র অংশের ক্ষেত্রে কাজ হবে কি, আমরা জানি, কাজের সূত্র জানি, এর আগে বলেছিলাম প্রেশার ইন্টু ভলিউম। তাহলে হচ্ছে এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রে যদি আমি কাজ কল্পনা করি, তাহলে ক্ষুদ্র অংশের কাজ হবে পি ইন্টু ডিভি। আমি এখানে কি লিখেছি, ক্ষুদ্র অংশের কৃতকাজ সমান হচ্ছে ডিডাব্লিউ সমান হচ্ছে পি ইন্টু ডিভি, অর্থাৎ প্রেশার ইন্টু ভলিউম। আমি এই ক্ষুদ্র অংশটাকে কি করেছি, ইন্টিগ্রেশন করছি, উভয় দিকে ইন্টিগ্রেশন করছি। লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে আমি সর্বোচ্চ কাজ পাবো। এই অ্যাডিবেটিক প্রসেস সর্বোচ্চ কাজ হচ্ছে ডব্লিউ, ডিডব্লিউ সমান হচ্ছে ইন্টিগ্রেশন আমার লোয়ার লিমিট, এই লোয়ার লিমিট হচ্ছে আমার ভলিউম হচ্ছে কম, হচ্ছে V1, আর আপার লিমিট ভলিউম হচ্ছে V2। তাহলে এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কি লিখতে পারি, দেখো আমি এখানে কি করেছি, এই জায়গায় এই বামেরটা ঠিক আছে, আমি ডানে কি করেছি, পি এর মান বসিয়েছি। পি এর মান কোত্থেকে লিখতে পারি, আমরা যেহেতু আমরা অ্যাডিবেটিক প্রসেসের সমীকরণ থেকে দেখি, পি ভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। যেহেতু কনস্ট্যান্ট বলছে, আমি আরও বাড়াতে পারবো, আমার এতগুলো বাড়ানোর দরকার নয়, যেহেতু 2 পয়েন্ট পর্যন্ত। তাহলে এই দুইটা পয়েন্ট থেকে আমি পাই কি, পি এর মান সমান আমি লিখতে পারি P1 V1 টু দি পাওয়ার গামা ডিভাইড বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে এই মানটা আমি এখানে পুট করছি, যে পি এর মানটা আমি এখানে পুট করছি P1 V1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার, এটা বি টু দি পাওয়ার গামা ইন্টু, আর ডিভি আছে। এখন এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে আমাকে, আমি এখনও ইন্টিগ্রেশন করি নাই। আমি এর পরের লাইন আমি এদিকে লিখিয়েছি, এই যে দেখো P1 V1 টু দি পাওয়ার গামা যেহেতু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট মানটাকে আমি প্রথমে লিখেছি, আর ইন্টিগ্রেশনের ভিতরে V1 V2 তো আমার আপার লিমিট এবং লোয়ার লিমিট,
আর এইখানে হচ্ছে 1/v² গামা ইন্টু ডিবি, এটা হচ্ছে আলাদা করে ফেলেছি, ইন্টিগ্রেশনের ভিতরে রাখছি। তাহলে আমি সূচকের নিয়ম থেকে আমি জানি 1/x কে আমি লিখতে পারি x ইনভার্স। তাহলে 1/v² গামাকে আমি কীভাবে লিখতে পারি দেখো, আমি এটাকে সূচকের নিয়মে লিখতে পারি ভি ইনভার্স গামা। এই পাওয়ারটা তখন কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, ভি ইনভার্স গামা ইন্টু ডি ভি। আমি এর আগের পেজের ইকুয়েশনটাকে আমি এদিকে আবারও লিখেছি। এখন এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি পাই সেটা আমি তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা দেখো এখানে এই ডিডব্লিউকে যদি আমি ইন্টিগ্রেশন করি আমরা পাই হচ্ছে শুধু ডব্লু, আর আমার লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে ডব্লু। ঠিক একইভাবে এদিকে যাই, এই ভি ইনভার্স গামা ইন্টু ডিভি এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে হয় v² ইনভার্স মাইনাস গামা প্লাস 1 ডিভাইড বাই মাইনাস গামা প্লাস 1। এইগুলো কোত্থেকে আসছে, আমার ইন্টিগ্রেশন থেকে, ইন্টিগ্রেশনের ডিরেক্ট ইন্টিগ্রেশন ছিল। ইন্টিগ্রেশন 1 dx সমান আমরা জানি x, আর x⁴n দেখো এখানে পাওয়ার, এটা হচ্ছে এখানে পাওয়ার হচ্ছে মাইনাস গামা। তাহলে x⁴n ইন্টু ডিএক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে x⁴n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, অর্থাৎ হচ্ছে আমার এখানে হচ্ছে n হচ্ছে মাইনাস গামা। তাহলে n প্লাস 1 মাইনাস গামা প্লাস 1 ডিভাইড বাই মাইনাস গামা প্লাস 1 এখান থেকে আসে। আর এখানে হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে v1 আর আপার লিমিট হচ্ছে আমার v2, সর্বোচ্চ ভলিউম হচ্ছে v2। এই ইন্টিগ্রেশনগুলোকে বলা হয় ডেফিনিট ইন্টিগ্রাল বলা হয়, নির্দিষ্ট যোগজ বলা হয়, বা নির্দিষ্ট সমাকলন বলা হয়। দেখো আমার ইন্টিগ্রেশন করা শেষ। এরপরে কি করছি দেখো, এটা তো আগেরটার মতো ঠিক আছে, এইখানে একটু কাজ করছি বলতে কি, আমার এখানে হরটা যে মাইনাস গামা প্লাস 1 এটাকে 1 মাইনাস গামা লিখে যায়, এই 1 মাইনাস গামাকে একদম সামনে নিয়ে আসছি, আর ব্র্যাকেটের ভিতর রাখছি কি এই যে উপরের অংশ v², এইটাকে আমি সাদায় লিখলে 1 মাইনাস গামা লিখতে পারি, আর উপরের আপার লিমিট v2 v1। এখন আমি মান বসাবো, আপার লিমিট এবং লোয়ার লিমিট মান বসাবো। দেখো আমি এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিটের ডিফারেন্স করেছি, যেটা আমরা নির্দিষ্ট যোগজ বা ডেফিনিট ইন্টিগ্রালে আমরা দেখে এসেছি। আপার লিমিট ডব্লু, লোয়ার লিমিট হচ্ছে 0। এই যে ডব্লুর জায়গায় একবার আপার লিমিট বসিয়েছি, আবার 0 বসেছি, আবার মাঝখানে হচ্ছে সূত্রের মাইনাস। আর এখানে ঠিক একইভাবে আমরা এই ভি এর মধ্যে আমরা সর্বোচ্চ ভলিউম v2² মাইনাস গামা মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, আর সর্বনিম্ন ভলিউম v1² মাইনাস গামা লিখেছি। এর পরবর্তী লাইনে আমরা কি করছি দেখো, আমরা v1² গামা যেটা আছে সেটাকে আমি এই ব্র্যাকেটের মধ্যে গুণ করে দিয়েছি, দেখো গুণ করে দিয়েছি। তাহলে আমার এই যে 1/1 মাইনাস গামা এটা কিন্তু আলাদা, 1/1 মাইনাস গামা এটা আলাদা রাখছি, আর v1 গামাকে এইদিকে গুণ করে দিয়েছি প্রত্যেকটার সাথে, v2 আর v1 এর সাথে। এরপরে আমি কি করছি দেখো, এই জায়গায় একটা কাজ করছি, কি কাজ করছি দেখো, আমার ভলিউম হচ্ছে ফাইনাল ভলিউম হচ্ছে v2। তাহলে আমি এইখানে যে মানটা আছে p1v1² গামা, তাহলে p1v1² গামাকে আমি p2v2² গামা লিখতে পারি। যেহেতু আমরা জানি দুটা পয়েন্ট, অর্থাৎ হচ্ছে দুটা পয়েন্টে যদি আমি ডেরিভেটিভ সমীকরণ দেখি তাহলে কি p1v1² গামা ইজ ইকুয়াল টু p2v2² গামা v2² গামা। তাহলে p1v1² গামা সমান আমি লিখতে পারি, সরাসরি লিখতে পারি p2v2² গামা। ওই জন্য আমি এই জায়গায় আমি p2v2² গামা লিখেছি। দেখো এই লাইন আমি এদিকে লিখেছি ডব্লু সমান, এই জায়গায় একটা কাজ করেছি, আর একটা কাজ করতে হয়েছে। কেন কাজ করতে হয়েছে দেখো, আমার বেস সমান কিন্তু আমার গুণের মধ্যে আছে, এই দুইটার গুণফলের বেস সমান v2 কিন্তু পাওয়ার হচ্ছে ভিন্ন। তাহলে এই দুইটা গুণফলের যদি আমি বেস করি, সূচক থেকে আমরা পাই বেস সমান যেহেতু, তাহলে এই পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। এই জন্য আমি কি v2 গামা প্লাস 1 মাইনাস গামা লিখেছি। ঠিক একইভাবে এটাও একইভাবে করেছি, v1² গামা ইন্টু v1² গামা 1 মাইনাস গামা। তাহলে এটাকে গুণ করলে, সূচকের মধ্যে গুণ করলে, তাহলে বেস সমান v1 আর হচ্ছে পাওয়ার হচ্ছে কি হবে, যোগ হবে। আমি এখানে লিখতে লিখেছিলাম এই জায়গায় আমার কিন্তু আর একটা মান আছে, এই যে 1/1 মাইনাস গামা আছে না, এটা গুণ আকারে আছে 1/1 মাইনাস গামা। তাহলে ঠিক একইভাবে এদিকেও আছে 1/1 মাইনাস গামা, আর এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে গামা কাটাকাটি চলে যায়, আর থাকে কি p2v2 মাইনাস p1v1। দেখো তাহলে আমার আলটিমেটলি মান কি আসে দেখো, 1/1 মাইনাস গামা, এটা যেহেতু হর তাহলে 1 মাইনাস গামা লিখতে পারি, আর এটা হচ্ছে লব,
তাহলে P2 V2 মাইনাস P1 V1। নিচ থেকে আমি মাইনাস চিহ্ন কমন নিয়েছি, মাইনাস চিহ্ন কমন নিলে কি হয়ে যায়, এই 1 মাইনাস গামা যেটা আছে সেটা আছে গামা মাইনাস 1 হয়ে যাবে। আর মাইনাস এই মাইনাস যেটা আসছে এই মাইনাসটা আমি উপরে গুণ করে দিব। উপরে গুণ করে দিলে কীরকম হয় দেখো, দেখো মাইনাস চিহ্ন যদি আমি উপরের দিকে গুণ করে দিই তাহলে আমার এটা উল্টে যাবে, সামনে চলে আসবে, যেহেতু মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসটাকে আমি সামনে রেখেছি আর মাইনাসটাকে পিছনে রেখেছি, তাহলে কি P1 V1 মাইনাস P2 V2 ডিভাইড বাই গামা মাইনাস 1 হবে। তাহলে এইটাই হচ্ছে আমার এডিবেটিক প্রসেসের কৃতকাজের সমীকরণ। আর এই সমীকরণটা আমরা বের করেছি কি সম্প্রসারণের ক্ষেত্রে, এই জন্য আমি লিখে দিয়েছি সম্প্রসারণ। তাহলে এই জিনিসটাকে আমি আরও একটা আকার লিখতে পারি। দেখো এখানে আরও একটা সূত্র আমি বের করে নিয়েছি, কারণ আমরা জানি P1 V1 সমান আমরা লিখতে পারি mRT1। কেন, আমি এর আগে বলেছিলাম গ্যাসের আদর্শ সমীকরণ হচ্ছে PV সমান হচ্ছে mRT। এই যে PV সমান mRT থাকলে তাহলে 1 পয়েন্টের জন্য আমি লিখতে পারি mRT1 আর দ্বিতীয় নম্বর পয়েন্টের জন্য লিখতে পারি mRT2। তাহলে mR যদি কমন নিই তাহলে কি T1 মাইনাস T2, তাহলে mR হোল ইন্টু T1 মাইনাস T2 ডিভাইড গামা মাইনাস 1, অর্থাৎ ওয়ার্ক ডান। এই ওয়ার্ক ডান হচ্ছে সম্প্রসারণের ক্ষেত্রে। এখন যদি আমরা সংকোচনের ক্ষেত্রে বলে তখন কি লিখব, দেখো আমি এখানে সংকোচনের ক্ষেত্রে দিয়েছি। দেখো এটা যদি সম্প্রসারণ হয় এটার বিপরীত হচ্ছে আমার সংকোচন, অর্থাৎ হচ্ছে P2 V2 মাইনাস P1 V1 ডিভাইড বাই গামা মাইনাস 1 সমান হচ্ছে mR T2 মাইনাস T1 ডিভাইড বাই গামা মাইনাস 1। এটা হচ্ছে সংকোচনের ক্ষেত্রে, আর এই দুটো হচ্ছে সম্প্রসারণের ক্ষেত্রে। তাহলে তোমরা ভালো মতো এই কৃতকাজের পরিমাণটা ভালো মতো প্র্যাকটিস করবে। আমরা এখন দেখি থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে আমরা জানি, ক্লসিয়াসের সূত্র থেকে জানি আমরা H = del E প্লাস W, আর H হচ্ছে আমার হিট। আমার এখানে H হচ্ছে হিট বা এনথালপি। তাহলে আমি প্রথমেই তো বলছি আমরা যে প্রসেস করছি সেই প্রসেস হচ্ছে এডিবেটিক প্রসেস, আর এডিবেটিক প্রসেসে কোনো তাপের আদান প্রদান হয় না, অর্থাৎ তাপ হচ্ছে শূন্য। তোমরা যাতে বুঝতে পারো এই জন্য আমি এখানে এই হেডিং আকারে লিখে দিয়েছি, সাইড নোট আকারে। এডিবেটিক প্রসেসে H সমান হচ্ছে 0, তাহলে হচ্ছে 0 যদি আমি বসাই তাহলে এখানে লিখতে পারি W সমান হচ্ছে মাইনাস ডেল ই। এখানে মাইনাস দ্বারা বোঝায় আমার এই সিস্টেমের মধ্যে বাইরে থেকে কি দিতে হবে, তাপ দিতে হবে, অর্থাৎ তাপের ঘাটতি আছে, মাইনাস দ্বারা বোঝায়। এরপর আসি, এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে প্রেশার টেম্পারেচার সমীকরণ বের করব এডিবেটিক প্রসেসের ক্ষেত্রে। আবার টেম্পারেচার এবং ভলিউমের সমীকরণ বের করব। আমরা এখানে এডিবেটিক প্রসেসের সমীকরণ থেকে জানি P1 V1 টু দি পাওয়ার গামা সমান হচ্ছে B2 টু দি পাওয়ার গামা। তাহলে এখানে আমি প্রেশার এবং ভলিউমকে কী করেছি, আলাদা করে ফেলছি। P1 বাই P2 সমান লিখতে পারি V2 বাই V1, যেহেতু গামা কমন তাহলে পাওয়ারটাকে আমি গামা একটা আকারে লিখেছি। আমি এখন P1 বাই P2 এর মান এখানে V2 বাই V1 ইন্টু T1 বাই T2 লিখেছি। কেন, কোত্থেকে লিখেছি আমরা জানি বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা জানি P1 V1 ডিভাইড বাই T1 সমান P2 V2 ডিভাইড বাই T2 যদি হয় তাহলে এখান থেকে দেখো P1 বাই P2 সমান আমি লিখতে পারি, এই যে এইগুলাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে ভাগ আকারে হয়ে যাবে, ভাগ আকার হয়ে গেলে কি উল্টে যাবে, V2 বাই V1 ইন্টু T1 বাই T2। তাহলে এই মানটা আমি এখানে এই P1 বাই P2 জায়গায় লিখেছি। এরপর আমি কি করতে পারি দেখো, এরপর আমি কি করছি দেখো T1 বাই T2 এর মান আমি বের করতে চাচ্ছি, আর V2 বাই V1 এটাকে আমি ওই পাশে নিয়ে গেলে ভাগ আকারে হয়ে যাবে। দেখো আমি ভাগ আকারে লিখেছি, কিন্তু এটা হচ্ছে উপরের লব V2 বাই V1 টু দি পাওয়ার গামা, আর নিচে হচ্ছে V1 বাই V2, আর এটার উপর পাওয়ার হচ্ছে 1। তাহলে আমি এটা যেহেতু ভাগের মধ্যে আছে, বেস সমান সূচকের নিয়মে বেস এই দুটো যদি ভাগের মধ্যে থাকে বেস সমান হলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তাহলে হচ্ছে কি V2 বাই V1 সমান হচ্ছে গামা মাইনাস 1। আর এটাই হচ্ছে আমার টেম্পারেচার এবং ভলিউমের সমীকরণ। অনেক ম্যাথ সলিউশনের ক্ষেত্রে আমার লাগবে। T1 বাই T2 সমান V2 বাই V1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 মুখস্থ করে ফেলতে হবে, আর এগুলা তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। এই টেম্পারেচার এবং প্রেশারের আর একটা রিলেশন বের করব। দেখো আমি এটাতে যেরকম করে বের করেছি সেটা এখানে লিখেছি। আবার আমরা জানি
P1 V1 টু দি পাওয়ার গামা সমান হচ্ছে P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে P1 বাই P2 সমান লিখতে পারি V2 বাই V1 টু দি পাওয়ার গামা। এখন এখানে আমি লিখেছি কি V2 বাই V1 এর মান আমি একটা লিখেছি। কোত্থেকে লিখেছি? বয়েল এবং চার্লসের সূত্র থেকে। P1 V1 ডিভাইড বাই T1 সমান P2 V2 ডিভাইড বাই T2 যদি হয়, তাহলে ভলিউমের মান যদি আমি বের করতে চাই V2 বাই V1 আমি লিখতে পারি, এই যে V2 বাই V1 লিখতে পারি। তাহলে এটা যদি আমি এদিকে নিয়ে যাই ভাগ আকারে হয়ে যাবে। তাহলে ভাগ আকারে হয়ে গেলে কি হবে? P1 বাই P2 ইন্টু T2 বাই T1। এখন আমি তাহলে V2 বাই V1 এর জায়গায় আমি লিখতে পারি কি P1 বাই P2 ইন্টু T2 বাই T1। এই যে এই মানটা আমি লিখেছি। দেখো আমি এখন এই যে এইটা আছে এটাকে আমি আলাদা আলাদা করে গামা দিয়ে গুণ করে নিয়েছি। দেখো যেহেতু পাওয়ার আছে, প্রত্যেকটার উপর পাওয়ার আলাদা আলাদা পাওয়ার, P1 বাই P2 টু দি পাওয়ার গামা আর T2 বাই T1 টু দি পাওয়ার গামা আলাদা আলাদা করে লেখা যায় যেহেতু গুণের মধ্যে আছে। তাহলে আমি এখানে এই T2 বাই T1 টু দি পাওয়ার গামার মান বের করতে চাচ্ছি, আর এই জিনিসটাকে আমি ওদিকে ভাগ করে দিয়েছি। এই যে গামাটা নিচের দিকে চলে গেছে। এখন আসি বেস যেহেতু সমান, পাওয়ার কি হবে? বিয়োগ হবে। এই যে 1 মাইনাস গামা হয়েছে। এরপরে কি করেছি? একটা কাজ করেছি। দেখো এই 1 মাইনাস গামা থেকে আমি মাইনাস চিহ্ন কমন নিয়েছি। মাইনাস চিহ্ন কমন নিলে হচ্ছে গামা মাইনাস 1 হয়, মাইনাস হোল ইন্টু গামা মাইনাস 1 হয়। তাহলে এরপরে আমি কি লিখতে পারি? দেখো যেহেতু এক্স ইনভার্স আছে, তাহলে এটাকে কি 1 বাই আকারে লিখে যাই সূচকের থেকে। আমি এখানে সাইড নোট আকারে লিখে দিয়েছি, যেহেতু সূচকের নিয়মে জানি 1 বাই এক্সকে কী লিখতে পারি? এক্স ইনভার্স 1 লিখতে পারি। তাহলে এটা যদি এক্স হয়, মনে মনে যদি এটাকে আমি যদি এক্স কল্পনা করি, তাহলে এটা আমার পাওয়ার, পুরোটাই পাওয়ার হচ্ছে। তাহলে এটাকে যদি আমি 1 বাই আকারে লিখি, তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার, এখানে 1 হচ্ছে গামা মাইনাস 1। তাহলে এই মানটাকে আমি যেহেতু 1 বাই আকারে আছে, এটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে কি এই ভগ্নাংশটা উপরে চলে যাবে আর নিচেরটা নিচের দিকে চলে আসবে। তাহলে কি P2 বাই P1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 হয়। এরপরে এদিকে যে গামাটা আছে, এই গামাটা ওই দিকে কী হয়েছে? ভাগ আকারে হয়ে গেছে। এদিকের গামাটা ওই আকারে, ওই দিকে পাওয়ারের মধ্যে কী হচ্ছে? ভাগ আকারে হয়েছে। দেখো T2 বাই T1 সমান লিখতে পারি P2 বাই P1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। এটাই হচ্ছে আমার টেম্পারেচার এবং প্রেশারের রিলেশন। তোমরা বাসায় বসে বসে ভালো মতো প্র্যাকটিস করবে, না হলে পারবে না। এই টেম্পারেচার, এখানে টেম্পারেচার ভলিউমের রিলেশন, এখানে টেম্পারেচার এবং প্রেশারের রিলেশন বের করেছি। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, আর বেশি বেশি করে মনে রাখতে হবে। কী জন্য? এগুলো যদি না পারি তাহলে আমরা ম্যাথমেটিক্স সলিউশন করতে পারবো না। ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রসেস একটা। এই প্রসেস থেকে হয় কাজ বর্ণনা করতে বলবে, না হয় ম্যাথমেটিক্স থাকবেই, মাস্ট বি থাকবে। তাহলে তোমরা বাসায় ভালো মতো প্র্যাকটিস করবে। সবাইকে আমার সাথে থাকার জন্য আবারও অনেক ধন্যবাদ।